সামনেই লোকসভা নির্বাচন আর রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস একেবারে আটঘাট বেঁধে মাঠে নেমে পড়েছে। 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ মানুষকে 100 দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার ফিরিয়ে দেবে। কিন্তু এত বড় আন্দোলনের পুরোধা যিনি ছিলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মঞ্চে তো তাকে দেখা গেল না একবারও, না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, না এখনো পর্যন্ত যে ধর্ণা চলছে সেখানে কোথায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দল গোছাতে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা শুরু করে দিয়েছেন। আর সামনেই যে লোকসভা নির্বাচন তার ইঙ্গিত কিন্তু একেবারে স্পষ্ট, যদিও ইতিমধ্যেই কেন্দ্র তথা বিজেপির নতুন হাতিয়ার ক্যাগ রিপোর্ট। আর এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করে দেবো তাদের সঙ্গে। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন শতরূপা, চয়ন ভট্টাচার্য এবং আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়। তবে শুরুতেই যে অমানবিক ঘটনার দিকে নজর রাখবো আমরা। বৃষ্টি, একেবারে মেয়ে হওয়ার অপরাধে 3 মাসের শিশুকে আছাড় মেরে খুন করলো মা বাবা, এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের ডোমকলে। ভয়ঙ্কর ঘটনা। কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন রিন্টু শেখ, আর সম্প্রতি ডোমকলের ভাতশালায় বাড়িতে ফেরেন সেই রিন্টু শেখ। রিন্টুর বাবা যে দাবি করছেন যে পরপর 3টি মেয়ে হওয়ায় পারিবারিক অশান্তি লেগেই ছিল তাদের সংসারে। অভিযোগ, গতকাল রাগের চোটে 3 মাসের কন্যা সন্তানকে আছড়ে মারেন রিন্টু। মেয়ে হওয়ার অপরাধে 3 মাসের শিশুকে আছাড় মেরে খুন করলো মা বাবা। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, ভয়ঙ্কর এই ঘটনা কিভাবে ঘটলো, পুলিশ কি বলছে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে? বৃষ্টি, এই ভয়ঙ্কর ঘটনা ডোমকলের ভাতশালা এলাকায় গতকাল সকালের দিকে ঘটে এবং তারপরে এই রিন্টু শেখ এবং তার স্ত্রী এই বাচ্চাটির মৃতদেহ ঘরের মধ্যেই আটকে রাখেন। তার পরিবারের লোকজন যখন রক্তাক্ত অবস্থায় বাচ্চাটিকে দেখে তারপরে ডোমকল থানার পুলিশকে খবর দেয়। ডোমকল থানার পুলিশ গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে মৃতদেহ তার নিয়ে আসে এবং রিন্টু শেখ এবং তার স্ত্রী দুজনকে তারা আটক করে নিয়ে আসে এবং দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করে এবং রাতে তারা পুলিশের জেরার জবাবে এই খুনের কথা তারা স্বীকার করেন। এবং রিন্টু শেখের বাবা তিনি সরাসরি ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন যে তার ছেলে এবং তার বৌমা তারাই এইভাবে খুন করেছে এবং তাদের আরো অভিযোগ আগের দুজন রিন্টু শেখের 2 মেয়ে রয়েছে তাদেরকেও তারা দেখতো না। ফলে সেই 2 শিশুকন্যাও কিন্তু তার দাদু দিদার কাছেই মানুষ হচ্ছিল। এবং কেন এমন ঘটনা ঘটলো, যেটা একাধিক বিষয় যেটা উঠে আসছে, সে রিন্টু শেখ কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করতো এবং সে বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং তারপরে সে বাড়ি ফিরে আসার পর কিন্তু 3-4 আগে সে যখন ডোমকলে ফিরে আসে কেরালা থেকে এবং তারপরেই কিন্তু তার স্ত্রীর সঙ্গে কাজ একাধিকবার গন্ডগোল হয় এবং যেটা স্থানীয় মানুষজন যেটা বলছেন এই শিশুকন্যাকে নিয়ে তাদের কিন্তু এই গন্ডগোলটা চরম আকার নেয় এবং তারপরে এই মর্মান্তিক ঘটনাটা গতকাল ঘটে। এবং এই যে ঘটনায় হতবাক রিন্টুর বাবা মাও তারা কিন্তু হতবাক হয়ে রয়েছেন এবং রিন্টুর শুধুমাত্র এই ঘটনাটা কোনো আকস্মিক কোনো ঘটনা না, এর পিছনে কোনো মানসিক বিকৃতি রয়েছে সেটাও কিন্তু এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে। এবং মানসিক চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের দুজনের মা বাবার এই অস্বাভাবিক আচরণের পিছনে অন্য কোনো কারণ রয়েছে, শুধুমাত্র কন্যা সন্তান হওয়াটাই কারণ বলে কিন্তু তারা মনে করছেন না। তারা মনে করছেন এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে যার ফলস্বরূপ এই শিশু কন্যাটিকে এইভাবে আশ্রয় মারা হলো। অনেক ধন্যবাদ তোমাকে রাজীব। যে কোনোই কারণ থাকুক না কেন, কিন্তু মর্মান্তিক ভয়ঙ্কর এই ঘটনা যেটা মুর্শিদাবাদে ঘটেছে। আমি আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়কে খুব সংক্ষেপে জানতে চাইবো। শীর্ষেন্দুদা, মানে কোন প্রাগৈতিহাসিক যুগে আমরা পড়ে আছি? ইতিমধ্যেই পুলিশ এবং অন্যান্যরা যেটা মনে করছেন যে শুধুমাত্র কন্যা সন্তান হওয়াটাই যে একমাত্র কারণ তা নয়, তাহলে কি? মানে পরিযায়ী শ্রমিক, আর্থিক সমস্যা, মেয়েরা এখনো বাবা মায়ের কাছে একটা বড় বোঝা, একটা বড় দায়, সেটা একটা কারণ। মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী, কারণ এই সমাজ সচেতনতাটা সব থেকে বেশি প্রয়োজন। শিক্ষার অভাব থাকলে এই জিনিসগুলো ঘটে। কিন্তু সমাজে বারবার শুধু সরকারের নয়, শুধু সাধারণ মানুষের না, প্রতিটা মানুষ যাতে প্রতিটা মানুষের পাশে থাকে এবং সমাজ সচেতন করে যে এইটা হলে এটা হয় না, কি মেয়ে কি ছেলে 2 সমান, সেই জায়গা থেকে তাকে বুঝতে হবে। আজকে নেশার ঘোরে কেন নেশা করবে, কিসের জন্য করবে, কাজ নেই, পরিযায়ী শ্রমিক বাইরে যায়, এগুলো প্রতিটা জায়গাটা দেখতে হবে। আজকে যে জায়গাতে এই মর্মান্তিক ঘটনা, এটা আমরা কোন যুগে পড়ে আছি? সেই যুগের দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি, সেটা প্রত্যেকটা সমাজে ভাবতে হবে। প্রতিটা মানুষের চিন্তাতে নিয়ে আসতে হবে যে আমরা কি করছি, কি দেখছি। এই সকালবেলায় এইটা দেখে আমাদের প্রত্যেকের চোখে জল চলে আসা উচিত। এটা কি হচ্ছে,
একেবারেই তাই, যে সামাজিক প্রেক্ষাপট, যে বিষয়টা সামনে আসছে আর্থসামাজিক প্রেক্ষাপটের বিষয়টা, সত্যি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা অত্যন্ত চিন্তার বিষয়। এরকম একটা ঘটনা সাত সকালে যে খবর আমাদের কাছে এসে পৌঁছলো, আর যখন সামাজিক প্রেক্ষাপটের কথাই বলছি, আর্থসামাজিক বিষয়টা সামনে আসছে, তখন আপনারা জানেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দুদিন ধরে ধর্ণা চালাচ্ছেন 100 দিনের কাজের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজের টাকা, সেই টাকা কিন্তু কেন্দ্রের তরফ থেকে পাওয়া যায়নি, সেই বঞ্চনার অভিযোগে। এখানে আরেকটা প্রশ্ন আসছে যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের যে ধর্ণা আন্দোলন চলছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবারের জন্য দেখা গেল না, আর তার এই গড়হাজিরা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনাও তৈরি হয়েছে। আর এরই মধ্যে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোনের একটি সোশ্যাল মিডিয়া পোস্টও চলে এসেছে চর্চার একেবারে কেন্দ্রে। লোকসভা ভোটের মুখে মোদী সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগকে সামনে রেখে 48 ঘন্টা ধর্ণা অবস্থান করলেন তৃণমূল নেত্রী। কিন্তু দুদিনের একদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখাই গেল না সেই মঞ্চে, জানিয়ে জল্পনার ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিমানী? তাই কি ধর্ণা মঞ্চে অনুপস্থিত রইলেন তিনি? এই প্রেক্ষাপটে কার্যত আগুনে ঘি ঢেলে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি গায়েন লিখেছেন, যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়। যেহেতু অভিষেক ব্যানার্জির বোন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়, সেই জন্য তার পোস্ট নিয়ে বিতর্ক হতে পারে বা মানুষের আগ্রহ দেখা যেতে পারে। তো দলটা কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে, বিভিন্নভাবে তার অবস্থার প্রতিফলন ঘটছে বিভিন্ন জায়গায়। তৃণমূলের এই সমস্ত মন গড়া ধর্ণা, আর তৃণমূলের কোন নেতা থাকবেন কি কোন নেতা অন্য জায়গায় চলে যাবেন বিশেষ কারণে, তো এটা নিয়ে মানুষের আর খুব বেশি উৎসাহ নেই। শুক্র শনিবার মুখ্যমন্ত্রীর 48 ঘন্টা ধর্ণার পর এদিন ধর্ণা মঞ্চে বিক্ষোভ অবস্থান করে যুব তৃণমূল কংগ্রেস। কিন্তু এদিনও দেখা মেলেনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে অনুপস্থিত থাকলেন, কোনো কথা হয়েছে আসবেন বা কিছু বক্তব্য? না, উপস্থিত অনুপস্থিতের কথা নয়। আপনারা যেমন দেখেছেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি করেছেন, একটা সেপারেট কর্মসূচি ছিল, সেই মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। ঠিক সেরকম ভাবে আমরা প্রত্যক্ষে এসেই যে সাপোর্ট করতাম এরকম কোনো ব্যাপার নেই। 100 দিন সহ কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে বঞ্চনার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আন্দোলনের ডাক দিয়েছিলেন। এরপর আন্দোলনকে দিল্লির দরবারে নিয়ে যান তিনি। কলকাতায় ফিরে রাজভবনের সামনেও ধর্ণায় নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ একই ইস্যুতে তৃণমূল নেত্রী যখন ধর্ণা অবস্থান কর্মসূচি নিলেন, তখন সেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরই দেখা মিলল না। অথচ এই ইস্যুতে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বৈঠক করেন, সেদিনও তার সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সমীরবাবু, এই লড়াইটা যার হাত ধরে শুরু হয়েছিল, যার বক্তব্য থেকে শুরু হয়েছিল, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে লড়াইটাকে দিল্লির কৃষি ভবন পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন। এই এত দায়িত্ব যিনি সামলালেন, এই শেষ বেলায় যখন লাইমলাইটটা পুরো রাজ্য সরকারের ওপরে, সাধারণ মানুষকে তাদের প্রাপ্য যখন কেন্দ্রের বদলে রাজ্য সরকার পাইয়ে দিচ্ছে, এত বড় একটা ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রী করছেন, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে হিসেব মতো রাজ্যের কোনো এখতিয়ারই নেই এই 100 দিনের কাজ দেওয়ার, টাকা দেওয়ার, একেবারে এখতিয়ার বহির্ভূত কাজ করছে, এবং সেই কারণেই কোথাও দূরত্ব বাড়াচ্ছেন অভিষেক। না, যাদের এখতিয়ার আছে তারাই তো আটকে দিয়েছে 7,000 কোটি টাকা 100 দিনের কাজ। নিশ্চয়ই তার মধ্যে কিছু গরমিল ছিল, সেইগুলোকে বাদ দিয়ে বাকি যাদের প্রাপ্য সেটা কেন আটকে দেওয়া হলো? অর্থাৎ এই যে আর্থিক সন্ত্রাস চালাচ্ছে কেন্দ্র সরকার, অর্থাৎ বিজেপি, আমি বারবার আপনাদের চ্যানেলে এসে বলেছি যে যেহেতু 2021 সালে 200 হয়নি, এই যে একটা রাগ, তীব্রতা, ক্ষিপ্ততা, এই যে মানে ডবল ইঞ্জিন সরকার করতে পারলো না, স্বাভাবিক ক্ষেত্রে পশ্চিমবাংলাকে হাতেও মারো পাতেও মারো। এই আন্দোলন 100 দিনের কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং দিল্লিতে করেছেন, এটা ঠিক। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন কলকাতায়, আবার মুখ্যমন্ত্রী করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে ভালো হতো, দিল্লিতে একটা বাজেট অধিবেশন চলছে, সেখানে তিনি ছিলেন, তিনি ফিরেছেন, হয়তো এটা তো কন্টিনিউ চলছে ধর্ণা, কোনো না কোনো সময় দেখা যাবে। কিন্তু বিরোধীরা কাজ নেই, কারণ জানে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই, তৃণমূলেরই প্রতিদ্বন্দ্বী। স্বাভাবিকভাবে
তৃণমূলকে সমালোচনা, কাজ না থাকলে মানুষ কি করবে? বেশ, তৃণমূলকে সমালোচনা কিন্তু ঠিক হঠাৎ করেই কয়েকদিন আগে একেবারে ক্যাগ রিপোর্টটা সামনে চলে এলো। এতদিন কিন্তু ক্যাগ রিপোর্টের উল্লেখ আমরা দেখিনি শতরূপা, কিন্তু হঠাৎ করে সামনে লোকসভা নির্বাচন, 100 দিনের কাজ নিয়ে যখন তৃণমূল কংগ্রেস একেবারে পথে নেমেছে, খুব উল্লেখযোগ্যভাবে তৃণমূল সুপ্রিমো নিজে একেবারে আন্দোলনের দায়িত্বটা নিয়ে নিয়েছেন, রাশ যখন তার হাতে, সেই সময় ক্যাগ রিপোর্ট সামনে এলো। কিন্তু যেটা অন্যদের বক্তব্য সেটা হচ্ছে শাসক দলের যেটা বক্তব্য, যে এতে কিন্তু আখেরে যে এতদিন পর্যন্ত ইস্যু ছিল একটা বড়সড় 100 দিনের কাজ, সেটা কিন্তু হারিয়ে ফেললো কেন্দ্র বা বিজেপি। তার কারণ ইতিমধ্যেই গোটা লাইমলাইট রাজ্য সরকারের দিকে, কারণ তারা সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথাটা রাজ্য সরকারই বোঝে, এবং কেন্দ্র কি করে, প্রকল্পের নাম নিয়ে ঝামেলা করে, রং নিয়ে গন্ডগোল করে, এবং আখেরে প্রকল্পের টাকা আটকে দেয়। সাধারণ মানুষের কথা ভাবে না কেন্দ্র। এই বার্তাটা পৌঁছে গিয়েছে ঘরে ঘরে। ভীষণ কমপ্লিকেট করে ফেললে কুসুমিতা। প্রথমত আমি বলি যে সত্যি শীর্ষেন্দুর মতন এইরকম একটা শকিং নিউজ সাত সকালে মাথাটা গোলমেলে হয়ে গেছে। সমীরদাকে আমি ইন্টারাপ্ট করলাম না, কারণ সমীরদার এমনিতেই খারাপ সময় চলছে, তার মধ্যে পিসির সভায় ভাইপো নেই, ভাইপোর ওখানে পিসি নেই, এখানে ভীষণ কনফিউশন চলছে। আর তুমি একটা আলাদা একটা কনফিউশন তৈরি করে দিলে, তো আমাকে একটু সময় দাও। আমি বলছি তো, এই একটা যে অদ্ভুত ন্যারেটিভ তৈরি করেছে যে ক্যাগ এক্ষুনি কেন, প্রথমত নাকি ক্যাগ মিথ্যে কথা বলছে, এটাও মাননীয়া বলেছেন, এবং ক্যাগ নাকি এমন এমন প্রশ্ন করেছেন অভিষেকের জন্মের আগে। তো এই ধরনের উইয়ার্ড কথাবার্তার মধ্যেও উনি এরকম একটা ন্যারেটিভ, যেরকম সমীরদা বলছেন যে একমাত্র ওরাই আর কি গরিব মানুষের বেদনা বোঝে না। কিন্তু কয়েকটা ফ্যাক্টস একটু তো বুঝতে হবে, যে আমরা কোথাও বলিনি যে রং আমাদের মতন করতে হবে, বরঞ্চ রং নিয়ে মাতামাতি তৃণমূলীরা করে। গেরুয়া রং না করানোতে টাকা বন্ধ করে দিয়েছিল কেন্দ্র, সেটা মাননীয়া বলছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এরকম কোনো রকম কোনো কথা নেই। কেন্দ্রীয় সরকার এইটুকু বলেছে যে প্রকল্প জন্য টাকা আসছে সেই প্রকল্পের নামটা যেন ঠিক থাকে। তুমি আজকে একটা ব্যাংকে চেক লিখতে যাও, তোমার নামে যদি সেই চেক না থাকে, দেশ জুড়ে 80 কোটি মানুষকে যে রেশনটা দেওয়া হয়, সেই ব্যাগটার মধ্যে কিন্তু প্রধানমন্ত্রীর মুখটা থাকে না। কোথায় থাকে তুমি তাহলে তোমাদেরই খবরে আমি দেখেছি প্রধানমন্ত্রীর নামটা উড়িয়ে দেয়, নিয়ে নিজের নাম নীল সাদা করে বস্তা প্যাকেট পাল্টিয়ে নিজের মাননীয় নিজের। কিন্তু এই যে ক্যাগ রিপোর্টটা, ছত্রপতি, এই যে ক্যাগ রিপোর্টটা ইতিমধ্যেই কেন্দ্র হাতিয়ার করেছে, এই ক্যাগ রিপোর্টটা আসলে রাজনৈতিক ডিভিডেন্ড কতটা দেবে? কারণ আমি চয়নদের কাছে এই জায়গায় যাব, যে 2003 এর উল্লেখ করা হচ্ছে, তাতে বামেরা খুব স্পষ্ট করেই বলছে যে 2003 সালে তখন কিন্তু 100 দিনের কাজ বলে কিছু ছিলই না। 100 দিনের কাজ শুরুই হয়েছে তৃণমূল কংগ্রেসের জমানা থেকে, মানে 2011 সালের পর থেকে, এবং তখন তারা কোটি কোটি টাকা পেয়েছে এবং সেখানে দুর্নীতি হয়েছে, বামেদের অভিযোগ। তাহলে এই যে ক্যাগ রিপোর্টের সত্যতা যথাযোগ্য কিনা, যে প্রশ্নটা মুখ্যমন্ত্রী তুলেছেন, সেটা কতটা ভ্যালিড? দেখুন, আমি খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে এখানে দুর্নীতির একটা খুব স্পষ্ট আভাস রয়েছে এবং কিছু প্রমাণও ইতিমধ্যে পাওয়া গেছে। 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলেছেন। আমি আজকে আপনাদের সামনে রীতিমতোভাবে তথ্য দিয়ে বলে রাখছি যে মুর্শিদাবাদে বেশ কিছু জায়গাতে ভুয়ো অ্যাকাউন্টে টাকা, মানে জব কার্ডে টাকা জমা দেওয়া হয়েছে, সেটা হাতে প্রমাণ এসছে। নাম নেই তাদের, অন্য কোনো পরিচয় নেই, ঠিকানাবিহীন ব্যাক আর রামু, বিএসসিকে ব্যাক আর রামু, এই দুটো নামের এগেনস্টে টাকা জমা পড়েছে রীতিমতো সন্দেহজনকভাবে। এখন এই যে বাতিল হওয়া জব কার্ড, তা সত্ত্বেও কিছু অ্যাকাউন্ট রয়ে গেছে, সেখানেও টাকা পাঠানো হবে যাতে এই টাকাটা ঠিকভাবে ড্রেন হয়ে আবার ফেরত চলে আসে তৃণমূলের কাছে। সবচেয়ে বড় কথা যেটা, যা সমস্যা দেখা দিয়েছে, দেখতে পাচ্ছি 21 থেকে 23 এর মধ্যেই যত সমস্যা, এর মধ্যে এত ভুয়ো জব কার্ড, এই যে রোজগার পাতির কথা কোন বিধায়ক বলে ফেলেছেন না আমাদের ওদিকে দক্ষিণ চব্বিশ পরগনার, এইখানে এই সমস্যাগুলো আছে। প্রশ্নটা তো এক জায়গায় থেকেই যাচ্ছে, যে ইতিমধ্যেই আদালত স্পষ্ট করে দিয়েছিল যে ভুয়ো জব কার্ড বাতিল করতে হবে। ভুয়ো জব কার্ড গুলো তো বাতিল হলো না, যে কজন মানুষ ছিলেন সেই পারমানেন্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তাহলে কারা ঠিক, কারা ভুল, কারা কাজ করেছিলেন, কারা কাজ করেনি, সেটা জানাই গেল। আদালত 4 জনের একটা কমিটি গঠন করে দিয়েছিলেন, রাজ্য, কেন্দ্র, ক্যাগ এবং এজি। একদম ঠিক। এবং ক্যাগ কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এই জায়গা থেকে 2002 এবং 2003 থেকে 2023 পর্যন্ত 2,29,000 কোটি টাকা খরচ হয়েছে। সেই খরচের কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই, প্রশংসাপত্র নেই। সেই জায়গাতেই তো বোঝা যাচ্ছে যে বেআইনি হয়েছে।
বেনিয়ম হয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট সমস্ত সময় মতোই নাকি দেওয়া হয়েছিল এবং তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি পর্যন্ত দিয়েছেন, এমনটা মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকেই বলেছেন। এবার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর বিস্ফোরক একটি বক্তব্য সামনে এসেছেন। তিনি বলেছেন যে দল থাকলে রোজগার হবে, লোকসভা ভোটে লিড দিতে না পারলে সেই বুথ থেকে সভাপতি সহ সদস্য সবাইকে ইস্তফা দিতে হবে, এমনটা হুঁশিয়ারি দিলেন তিনি। শুনুন। দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন। একটা বুথ ভিত্তিক কর্মী সম্মেলন একটা ইলেকশনের আগে তার চেহারা এরকম হতে পারে না, এটা আপনাদের লজ্জা। প্রধান, উপপ্রধান এবং প্রত্যেকটা সদস্য, আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত। পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো, যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো। অন্যদিকে আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকবে যে গত সপ্তাহে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তিনি যে মন্তব্য করেছিলেন, অর্থাৎ যেটা ভাইরাল হয়েছিল গত সপ্তাহে, তিনি বলেছিলেন যে অনেক কাউন্সিলর আছেন দোতলা তিনতলা বাড়ি করেছেন যাদের খাবার যুক্ত না। শুনুন। অনেক কাউন্সিলর আছে দোতলা তিনতলা বাড়ি করেছে যার বাড়িতে খাওয়ার যুক্ত না, তার মানে নিশ্চয় 2 নম্বরই করেছে। 2 নম্বরই করে আমার কাছে কেউ পার পাবে না। আমি তাদের বিরুদ্ধে কমপ্লেন নেব, যে কমপ্লেন নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো। কারণ আমি প্রশাসনকে বলেছি আমার বিরুদ্ধে আমি 2 নম্বরই কোনো মানবো না। যে হোক, এমএলএ হোক, সভাপতি হোক, যে প্রধান হোক, আমি কোনো কথা শুনবো না। তার মানে সমীরদা, দল হচ্ছে রোজগার করার উৎস। দেখুন, মানুষের কাজের মধ্য দিয়েই তো তৃণমূল দল 3বার ক্ষমতায় এসছে মানুষের আশীর্বাদ নিয়ে। কাজের মধ্যে নিশ্চয়ই মানুষের কাছে সংযোগ বাড়িয়েছে, জনসংযোগ আরও হয়েছে। তো স্বাভাবিকভাবে কোনো নেত্রী বা নেতা তার অবজারভেশন যা আসছে শুনছি, এটা তাকেই বলতে হবে, ক্লারিফাই করতে হবে। এটা আমার পক্ষে তো বলা সম্ভব নয় কোথায় কি টাকা উঠছে, কোনভাবে টাকা আসছে, এগুলো তারাই বলতে পারবে, কারণ তাদের কাছে হিসাব থাকে। তো স্বাভাবিকভাবে দলনেত্রী সেটা বা দল সেটা ব্যবস্থা নেবে। এই ধরনের বক্তব্য এইখানে বসে তো আমি বলতে পারি না। আমি বলবো স্বাভাবিকভাবে খারাপ লাগছে এটা একেবারে। আমি চন্দ্রার কাছে এই জায়গায় যাই। চন্দ্রা, আমরা অনুব্রত মণ্ডল দেখেছি, যার সঙ্গে সাইগাল হোসেনকে দেখেছি, আমরা জ্যোতিপ্রিয় মল্লিককে দেখেছি, যার সঙ্গে বাকিবুর রহমানকে দেখেছি। অর্থাৎ এরা যখন বছরের পর বছর একই জায়গায় ক্ষমতায় থাকতেন এবং রীতিমতো চড়াম চড়াম করে ঢাক বাজিয়ে কতগুলো আসন, বীরভূমের সবকটা আসন চাই এমনটা দাবি করতেন অনুব্রত মণ্ডল। না পেলে কি হবে সেই ব্যবস্থাও বলে দিতেন। অর্থাৎ সেই ট্রেডিশনটা এখনো পর্যন্ত চলছে। জ্যোতিপ্রিয় মল্লিক অন্তরালে চলে গেছেন, কেষ্টমণ্ডল অন্তরালে চলে গেছেন, কিন্তু অন্যরা তো আছেন। আমি 3টে কথা খালি বলছি বিষয় নিয়ে, কারণ এনার আসল নাম অরুন্ধতী মৈত্র। তো ইনি আমাদের এই দক্ষিণ 24 পরগনার একটা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা। গত পঞ্চায়েত নির্বাচনের গণনা অবধি এনার যা ভূমিকা ছিল, ভয়ঙ্কর ভূমিকা, সে কারণে উনি যে বলছেন জিততে না পারলে পদত্যাগ করতে হবে, অর্থাৎ কিভাবে জিততে হবে সেটাও উনি কিন্তু নিজের রাস্তা দিয়ে রেখে দিয়েছেন। 2, অবিলম্বে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র দপ্তরের উচিত ওনাকে ডেকে জিজ্ঞেস করা, যে জেরা করা যে কে কিভাবে আয় করেছেন, সেই আয়ের উৎসটা কিভাবে হতে পারে, কিভাবে দুর্নীতি হয়েছে সে বিষয়ে জানানো। বক্তব্য এক সপ্তাহ আগে, এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখিনি দলের কিছু বলেছেন। 3, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা আরেকটা তথ্য আপনারা দিয়েছেন যে দেব, বিভিন্ন সাংসদ দেব, উনি বিভিন্ন কয়েকটা কমিটি থেকে পদত্যাগ করেছেন। সেখানে দাঁড়িয়ে আমাদের একটা বড় প্রশ্ন যে এইভাবে কোনো সুস্থ মস্তিষ্কের লোক যিনি দুর্নীতি করবেন না ঠিক করেছেন, তার পক্ষে কি এই দলটায় থাকা সম্ভব? মুখ্যমন্ত্রী ভাই যে আবার পোস্ট করেছেন ভালো লোক থাকতে পারে না ইত্যাদি প্রভৃতি, ভালো লোক দাম পায় না ইত্যাদি প্রভৃতি। ভালো লোক বলতে কি বুঝিয়েছেন আমি বলতে পারবো না।